ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছে নাজনীন মুন্নি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। নিষ্ফল সরকার বিরোধী দীর্ঘ আন্দোলনের পর আবারও রাজপথে ফেরার অভিলাষ বিএনপির। এর জন্য সবার আগে রাজনৈতিক মিত্র হিসাবে পরিচিত বিভিন্ন দলকে পাশে চাইছে তারা। এই লক্ষ্যে সরকার বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকও শুরু করেছে বিএনপি। আন্দোলনের গতিপথ কেমন হবে সেই সিদ্ধান্ত নিতে গত রবিবার 12 দলীয় জোটের সঙ্গেও বৈঠক করেছে বিএনপি। বৈঠকে কয়েকজন নেতা যুগপৎ কিংবা যুগপৎ আন্দোলনের বাইরে থাকা সবাইকে নিয়ে ঈদুল আজহার পর ঐক্যবদ্ধভাবে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ফিরে যাওয়ার পরপরই বিএনপি মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে আজ বলেছেন, সরকার পতনে তাদের যে লক্ষ্য তা বাইরে কেউ করে দিয়ে যাবে না, নিজেদেরই করতে হবে। বিরোধীদের এমন তৎপরতার মধ্যে অনেকটা নির্জীব 14 দলের নেতারা। সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ বিরোধীদের কর্মসূচির বিপরীতে শান্তি এবং উন্নয়ন কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় থাকলেও সেখানে 14 দল শরিকদের অংশগ্রহণ নেই। এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 2 দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়ে গেলেও লু হাওয়া এখনও বইছে রাজনীতিতে। মাঠের বিরোধী দল বিএনপি বলছে, যুক্তরাষ্ট্র এখনও নির্বাচন এবং মানবাধিকার বিষয়ে আগের অবস্থানেই আছে। তবে সরকারের মন্ত্রীরা বলছেন, বিএনপির আশায় গুড়েবালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা অতীত ভুলে সম্পর্ককে আরও গভীর করতে চায়। আওয়ামী লীগ বিএনপির বাইরে লুর সফরকে কিভাবে দেখছে অন্য দলগুলো, এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ, আছেন আমাদের সাথে এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এবং আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে। আমরা আলোচনা করতেই চাই যে আসলেও ঈদের পরে আবার রাজনীতির আন্দোলন কতটা জমজমাট হবে এবং করা সম্ভব কিনা, এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী যা বার্তা দিয়ে গেলেন তা আসলে আমাদের রাজনীতিতে কতখানি প্রভাব ফেলবে। আমি শুরুই করতে চাই রাজিকুজ্জামান রতন দিয়ে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। বিএনপি নির্বাচনের আগে যেমন বলেছিল তাদের আন্দোলন ধারাবাহিক আন্দোলন, নির্বাচনের পরেও সেটা চলমান থাকবে, তারা সেটা চলমান রাখার চেষ্টা করছে। কিন্তু সেই চলমান আন্দোলনের মাঝে যখন শরিক দলগুলোর সাথে একে একে তাদের বৈঠক হবে, তাদের লিয়াজু কমিটির বৈঠক তারা শুরু করেছে, তখন সেটা একটা নতুন গতিপথের দিকে যাচ্ছে কিনা আপনার মনে হয় কিনা? এবং আপনারা প্রায় একই রকমের দাবি নিয়ে আন্দোলনে ছিলেন। এই ধরনের আন্দোলন যদি বিএনপি শুরু করে, তাদের জোটের বাইরে থেকেও যারা আছে দল তাদেরও তারা নিতে চাইছে, তাহলে আপনাদেরও তাদের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনার জায়গা আছে কিনা? ধন্যবাদ। যে কোনো রাজনৈতিক আন্দোলনের একটা লক্ষ্য থাকে এবং লক্ষ্যকে কেন্দ্র করে নানা ধরনের ঐক্য গড়ে ওঠে। আন্দোলনের লক্ষ্যটা কি সেটা খুবই পরিষ্কার থাকা দরকার। যেমন ধরুন, জনগণের চাওয়া এবং সরকারের পদক্ষেপ, এই দুটোর মধ্যে কি সঙ্গতি থাকে না সঙ্গতি থাকে না। যেমন ধরুন, সরকার বলছে তারা বিদ্যুৎ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ এবং তারা বিদ্যুৎ ভাসিয়ে দিয়েছে দেশকে। জনগণ দেখলো গত 3 মাসে গোপনেই বিদ্যুতের দাম 3 দফা বেড়ে গেল। এবং যারা জানুয়ারি মাসে কিংবা ফেব্রুয়ারি মাসে যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার 2500 টাকা বিদ্যুতের বিল দিয়েছেন, তাদের কিন্তু এই এখন প্রায় 5.5 থেকে 6,000 টাকা বিদ্যুতের বিল দিতে হচ্ছে। তারা বুঝতেই পারছেন না যে কেমন করে এই বিলটা বেড়ে গেলো। এর মধ্যে যে 3 বার বিদ্যুতের দাম বেড়েছে খেয়ালই করেনি। আগে যে একটা এনার্জি রেগুলেটরি কমিশন ছিল, যেখানে একটা শুনানি হতো, কোম্পানি মুনাফায় থাকলে বিদ্যুতের দাম বাড়াতে পারতেন না, সেগুলোতে বিতর্ক ছিল, সেগুলো আওয়ামী লীগ সব বন্ধ করে দিয়েছে। ফলে এটা দিয়ে জনগণের একটা ক্ষোভ আছে, আর সরকার সাফল্যের গান গাইছে। আবার ধরুন দ্রব্যমূল্য, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলল এখন দ্রব্যমূল্য 10% বেশি, এবং তারা হিসেব করেছে কতটা, 756টা পণ্যকে গড় করেছে। কিন্তু সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে 37 থেকে 50টা পণ্য প্রতিদিন ব্যবহার করে। এবং বিআইডিএস আর একটা প্রতিষ্ঠান, তারা গবেষণা করে দেখলেন যেখানে মাছের দাম বেড়েছে গড়ে 20% বেশি, মুরগির দাম বেড়েছে 16-17% বেশি, গড়ে খাদ্যপণ্যের দাম বেড়েছে 15% বেশি। কিন্তু মানুষের আয় কত বেড়েছে? ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সরকারি হিসাবে বলছে 6% আয় বেড়েছে। আয় বাড়লো 6%, ব্যয় বাড়লো সরকারি হিসাবে 10% এবং বিআইডিএসের হিসাবে 15%, মানুষের হিসাবে প্রায় 25%। তার মানে মানুষের আয়টা কমে গেল। সরকার বললে মানুষ খুব ভালো আছে। এই সমস্ত জায়গায় জনগণের পক্ষে কথা বলাই তো আন্দোলন মানে কিন্তু আমরা এরকম মনে করি না যে প্রত্যেক দিন একটা করে অভ্যুত্থান হবে। আন্দোলন মানে হচ্ছে জনগণকে আন্দোলিত করা, যে যা হচ্ছে। আবার দেশের টাকাটা কি পরিমাণ যে 9-6 হয়ে গেল, যে কারণে আমরা বড় জিনিস দেখছি যে আমাদের এত রেমিটেন্স আসে, রপ্তানি আয় নাকি বাড়ছে, আমাদের ডলার ক্রাইসিস কেন হলো?
এখন বাংলাদেশ ব্যাংকও বলছে যে আমরা খোঁজ পাচ্ছি না, যে পরিমাণ এক্সপোর্ট হয়েছে সেই পরিমাণ ডলার বাংলাদেশে আসে নাই। কারা আনে নাই? কিংবা সাবেক একজন পুলিশের সর্বোচ্চ কর্মকর্তার এত টাকা পয়সার খবর বেরিয়ে এলো, কিন্তু সেটা নিয়ে গত 1 মাস ধরে সবাই নীরব, কেউ কিছু বলছে না। তো এগুলো থেকে মানুষ মনে করে যে জনজীবনে যে সংকট, এই সংকটের একটা বড় কারণ দুর্নীতি, আমাদের যে ডলার ক্রাইসিস তার একটা বড় কারণ ডলার পাচার, আমাদের এখানে জনজীবনের যে দুর্ভোগ তার কারণ সরকারের ভুল নীতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি। এগুলো নিয়ে আমরা বামপন্থীরা যখন কথা বলছি, এটা একটা আন্দোলন। আবার এর সঙ্গে যুক্ত হয়ে আছে সরকার যে প্রক্রিয়া দেশ পরিচালনা করছে, সেই প্রক্রিয়া চললে মানুষের জীবনে কি স্বস্তি আসবে। এখন ধরুন আমাদের দেশের মধ্যবিত্ত পরিবার যারা, তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ বাংলাদেশে দেখে না। তার মনে করে এখানে কি করবে, তারা দরকার হলো লোন করে হলেও দেশের বাইরে তাদেরকে পাঠিয়ে দিতে চাইছে একটা নিশ্চিত জীবনের জন্য। আর দরিদ্র পরিবারের সন্তান, সে মনে করছে এদেশে তার কাজ নাই, সেও জায়গা জমি বিক্রি করে বিদেশে ছুটতে চাইছে। তাহলে একটা কী দেশ বানালাম যে 22 লক্ষ কর্মশক্তি প্রতি বছর আসে, তার মধ্যে 13 লক্ষই চলে যায় দেশের বাইরে। অথচ আমরা দেশ নিয়ে না কত সমৃদ্ধির কথা বলছি। এটা কেন হচ্ছে? আমার যুবশক্তিকে কেন আমি হারাচ্ছি? আর দেশে যে যুবশক্তি আছে, উপজেলা নির্বাচনটা আমরা দেখলাম, তার আগে জাতীয় নির্বাচন দেখেছি, এক একটা করে নির্বাচন আসে, যুব সমাজের চরিত্রের মান এক ধাপ করে নিচে নেমে যায়। তারা ভোটের কামলায় পরিণত হয়ে যায়, রাজনৈতিক চেতনাটা কীভাবে হারিয়ে ফেলে। ফলে এটা নিয়েও কি তাহলে কথা বলবে না? তাহলে রাজনীতির নামে ক্ষমতা দখল অথবা ক্ষমতায় টিকে থাকা, এবং সেই ক্ষেত্রে কখনো কখনো বিদেশিদের তোষণ করা অথবা বিদেশিদের স্বার্থ রক্ষা করা, এই প্রক্রিয়ার মধ্যে দেশ যদি চলে, স্বাধীনতার পরে দেশের বয়স যত বাড়বে, এই যে সামনে বাজেটটা আসবে, বাজেটেও দেখা যাবে বাজেটের আকার বাড়বে, কিন্তু শিক্ষার বরাদ্দ সেরকম বাড়বে না, চিকিৎসার বরাদ্দ বাড়বে না, এবং মানুষের জীবন মানের উন্নয়নও ঘটবে না। কিন্তু এর মধ্যে নীরবে নিভৃতে রেলের ভাড়াটা বেড়ে গেল, জুলাই মাস থেকে মেট্রো রেলের ভাড়াটাও বাড়বে। ফলে সব মিলিয়ে এই যে দর বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি, জনজীবনের দুর্ভোগ বৃদ্ধি, তার বিরুদ্ধে কথা বলাটাই আমরা মনে করি রাজনীতি, এবং এর জন্য জনগণকে সংগঠিত করাটাই আন্দোলন। এই আন্দোলনে যারা যারা রাস্তায় থাকবে, তাদের সঙ্গে তো একটা আদর্শের ঐক্য না হলেও অন্তত আন্দোলনের এক ঐক্য তো হতেই পারে। তার মানে আদর্শ এবং আন্দোলনের ঐক্য হতে পারে আপনারা মনে করছেন, যেহেতু লক্ষ্য এক, যে জনগণ এবং জনগণের কষ্টটা আপনাদের কাছে মূল লক্ষ্য। এখন সাদাত হোসেন সেলিম আমাদের সাথে আছেন, মহাসচিব বাংলাদেশ লিপি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। শরিক দলদের নিয়েই একসাথে যুগপত একটা জায়গায় যেতে চাই বিএনপি, এবং এর আগেও আমরা খুবই যে ঐক্যবদ্ধ একটা অবস্থান বিএনপির দেখেছি তা না, আমরা একটু ছাড়াই দেখেছি, বা একসাথে আছে নাই এরকম অবস্থার মধ্যে দেখেছি। বিএনপি মাঝে মাঝে একাই আন্দোলন করতে চেয়েছে, আবার সবাইকে নিয়ে আন্দোলন করতে চেয়েছে। এটা কি আসলে স্পষ্ট কোনো রূপ দিবে কিনা এবার? না, দেখুন, 7ই জানুয়ারি নির্বাচনের আগে প্রায় বছরখানেক থেকে তো বিএনপি যুগপৎ আন্দোলন, প্রায় 36টি বা 40টি রাজনৈতিক দলের সমন্বয়ে যুগপৎ আন্দোলন করে এসছে। প্রতিটি আন্দোলনটাই যুগপৎ ছিল। তো নির্বাচনের পরে একবার দুবার সৌজন্য সাক্ষাৎ হয়েছে, আন্দোলনরত দলগুলোর সাথে সৌজন্য বিনিময় হয়েছে। তো এরপরে এই প্রথম 12 দলের সাথে বিএনপি যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমি ছিলাম। তো বিএনপি শরিক রাজনৈতিক দলগুলো যেগুলো যুগপৎ আন্দোলনে ছিল, এবং এই যুগপৎ আন্দোলনের বাইরেও যে রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছে। এবং আমি মনে করি যে এখন আন্দোলনের সমস্ত উপাদানগুলো বিরাজমান। রতন ভাইয়ের কথায় যেটা, যে মধ্যবিত্ত শ্রেণী একেবারেই নিঃশেষ হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, ব্যবসায়ীদের এক ধরনের আত্মনাদ, তারপর সাধারণ মানুষের আত্মনাদ, আপনার নিম্নবিত্তদের এক ধরনের আত্মনাদ, এবং সরকার যে পদ্ধতিতে আপনার সর্বগ্রাসী একটা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে দেশ পরিচালনা করছে, এর বিরুদ্ধে আপনার প্রতিবাদ এবং প্রতিরোধের ব্যাপারগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে, এবং ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সাথে আলোচনা করবে। আলোচনা করার পরে আমাদেরকে বলা হয়েছে যে একটা প্রস্তাবনা দেওয়ার জন্য অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো এবং জোটগুলোর সাথে আলোচনা হয়েছে, তাদেরকেও বলা হচ্ছে যে একটা প্রস্তাবনা দেওয়ার জন্য। আমরা আগামী 2-3 দিনের মধ্যে আমাদের প্রস্তাবনাগুলো দেব। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে, এবং আমাদের একটা লক্ষ্য থাকবে যে সরকারকে ছাড়া আর সবাইকে এই আন্দোলনে সামিল করা যায় কিনা। সরকার তো বিগত নির্বাচনে একেবারে একা হয়ে গেছে। গত নির্বাচনে তার এই কুল সব হারিয়েছে। তারা নিজেদের মধ্যে অন্তত 300টি আসনে তারা নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনার দীর্ঘদিনের মিত্র 14 দলকে একেবারে নিঃশেষ করে দিয়েছে, তারপরে জাতীয় পার্টিকে নিঃশেষ করে দিয়েছে, তাদের উপর ভরসা রেখে যেসব কিংস পার্টিগুলো রাজনীতি ছিল তাদেরকে শেষ করে দিয়েছে। সুতরাং বিশ্বাসহীনতার জায়গাটা সরকারের আর নেই
বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, তাদেরকে আমরা শরিক করার চেষ্টা করব। এখন দেখুন যেটা বলছি নিয়ে সরকারের তো একটা জোট আছে 14 দলের, তাদেরকে তাদের প্রতি আমাদের আবেদন যদি তাদের প্রতি আবেদন থাকবে। দেখুন আপনার এই মুহূর্তে আপনার 5%, 10%, 15% ভ্যাট আছে, 2.5% আছে কোনো কোনো ক্ষেত্রে। 1 জুলাই থেকে সর্বক্ষেত্রে 15% ভ্যাট। এই 15% ভ্যাট যখন 2.5% থেকে একসাথে 15%-এ যাবে, আপনি চিন্তা করে দেখতে পারেন মানে অর্থনৈতিক কী অবস্থাটা দাঁড়াবে। এখন আপনার দ্রব্যমূল্যের দাম এতটা বেড়ে গেছে যে মানুষ আসলে আপনার অনেকটা অনাহারে অধ্যাহারে আছে, এটা বলার বাইরে। এবং যারা আছে তারা মানে অনেকটা শুধুমাত্র লবণ দিয়ে ভাত খাওয়ার মতো অথবা ডাল দিয়ে ভাত খাওয়ার মতো, আমিষ জাতীয় কোনো কিছু তারা মাসে 2 মাসে একবার চোখে দেখে এরকম না। বিদ্যুতের দাম, আমরা বিদ্যুৎ ধরেন ধারাবাহিকভাবে এক ধরনের, আমার বাসার বিদ্যুতের 10-12 হাজার টাকা আসতো, হঠাৎ করে সেটা হয়ে গেছে 25,000 টাকার মতো। এখন কি করবো বলে না, মানে আমরা মানে কোনো চোখে মুখে পথ দেখছি না, সাধারণ মানুষের চোখে মুখে পথ দেখছে না। ডলারের দাম একসাথে বাড়িয়ে গেল, 60 টাকা বেড়ে গেল। তারপরে আপনার এই যে ব্যাংক ঋণের সুদ, এই সুদটাকে একদম বাজার ভিত্তিক করার কারণে আপনার ব্যবসার খরচটা বেড়ে যাবে। ব্যবসার খরচটা বাড়লে সেটার দায়িত্ব এবং সেটার সমস্ত কষ্ট দুঃখটা সাধারণ মানুষের উপর পড়বে। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, বাদশা ভাইরা যদি সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, তাহলে তো এই ডাকে সাড়া দিয়ে আন্দোলনে সামিল মানে হতেই পারে এবং হবে, আমরা এটা আশা করছি। বাদশা ভাই যেহেতু আছেনই, তার কাছ থেকে তাহলে আমরা জানি। ফজলে হোসেন বাদশা আমাদের সাথে আছেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, জোটের শরিক। এবং অবশ্যই নির্বাচনের সময় আপনাদের জন্য আসনও ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু তার পরবর্তীতে জোটের সাথে আসলে আওয়ামী লীগের আমরা তেমন কোনো বৈঠক দেখিনি বা কোনো আলোচনার জায়গাও দেখিনি। নির্বাচনকে কেন্দ্র করে যে অসন্তুষ্টির জায়গা, সেটা মেটানোর জায়গাও দেখিনি। এবং অন্যদিকে তারা আন্দোলন করার চেষ্টা করছে, আপনাদের ডাকবে বলে তারা মনে করছে। আপনাদের অবস্থানটা কি আসলে এখন? আমরা আপনারা যেটা বলছেন যে নির্বাচনের পর 14 দল আবার নতুন করে বসবে কিনা, এটা এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেটা যাই হোক, যে কথা দিয়ে এখানে আমরা শুরু করেছি, আমরা মনে করি যে দেশে এখন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষ চরম সংকটে আছে। এটা হলো বাস্তবতা, যে বাস্তবতা তুলে ধরা হয়েছে। রাজনীতির অর্থ যদি সত্যিকার অর্থে, যেটা রতন ভাইও বলেছেন, যে রাজনীতির অর্থ যদি জনগণের স্বার্থের পক্ষে থাকা হয়, তাহলে আমরা ওয়ার্কার্স পার্টি জনগণের পক্ষে থেকেই রাজনীতি করব। এই ব্যাপারে কোনো, জনগণের পক্ষে থাকতে যে সেটা যদি সরকারের বিরুদ্ধে চলে যায়, তবু সরকার যদি জনগণের জন্য না হয়, তাহলে পারে সরকারের বিপক্ষেও যেতে পারে। সেটা মানে জনগণের যে সংকট, সেটা তুলে ধরাটা হচ্ছে আমাদের রাজনৈতিক দায়িত্ব, সেটা আমরা করব। কিন্তু যদি একই জোটে থাকেন, সেটা কি সম্ভব হয় আসলে? জোটের সক্রিয়তা আছে কি? জোটের তো সক্রিয়তা নেই, এটা হলো বাস্তবতা। তো ফলে আমরা দল হিসাবে কি করব সেটা তো বলতে পারি। নিশ্চয়ই দল হিসাবে আমি স্পষ্টভাবে বলছি যে আমরা জনগণের সংকট এবং দেশের সংকট নিরসনের জন্য যা করণীয় সেটা আমরা করার চেষ্টা করব। সেটা কি মানে অন্য দলগুলি যেমন স্পষ্ট জানে যে তারা আন্দোলন করবে, তারা রাস্তায় থাকবে, তারা একটা সমাধান চাইবে এবং একটা বড় আন্দোলনের জায়গা তো তাদের আছেই, নির্বাচন দেওয়া, এবং সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক, নির্বাচনকালীন সরকার হোক, তার অধীনে নির্বাচন দেওয়া, শেষ পর্যন্ত তাদের বড় আন্দোলনটা সেটার সাথেও কি আপনারা একমত? না, আমরা আমাদের 14 দলগতভাবে আমরা আর কোনো বৈঠক করি নাই। জি, হয়তো নিজেরা করব। যারা 14 দলের মধ্যে যাদের কথা আপনারা বলছেন যে আপনাদেরকে নিয়ে আর কোনো বৈঠক হয়নি, তারা হয়তো আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিব যে আমরা কোন পথে যাব। তার মানে সেটা নির্বাচন পরবর্তী আলোচনা আপনাদের মধ্যে হবে। সেই আলোচনার মধ্যে কি আপনারা আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাবেন বসতে? না, সেটা এখনো পর্যন্ত আমাদের মধ্যে এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে
আওয়ামী লীগও যদি কথা বলতে চায় আমাদের সঙ্গে কথা হবে, কিন্তু সিদ্ধান্ত কী হবে সেটা পরের কথা। সেটা সবাই মিলে আপনারা ঠিক করবেন যে কী হবে। কিন্তু এই আন্দোলনের মধ্যে জনগণের যে কষ্ট হচ্ছে সেই কষ্টটাকে নিয়ে যে আন্দোলনটা, সেটা আসলেও শেষ পর্যন্ত জনগণের কষ্ট লাঘবের আন্দোলন হবে, নাকি রাজনৈতিকভাবে একটা উদ্দেশ্য হাসিল করার জন্য সেই আন্দোলনটা হবে, সেই কথাটা আমরা একটু জানার চেষ্টা করব অতিথিদের কাছ থেকে, তবে একটা বিরতির পর। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। এবং আন্দোলনের কথা ভাবছে সরকারের শরিক থেকে শুরু করে যারা বিরোধী আছে তারা তো বটেই। এবং এর মধ্যে ডোনাল্ডো সফর করে গিয়েছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে পুরনো সব কিছু ভুলে তারা সামনের দিকে এগোতে চায়। সেটি আসলে ইতিবাচক বার্তা, সবাই সেটাই বলছে। আমি যদি রাজিকুজ্জামান রতনের কাছে যাই, আপনি বলছিলেন যে সরকার আসলে টিকে থাকার চেষ্টা করে এবং সেক্ষেত্রে বিদেশি অনেক সহায়তা নিয়েও তারা টিকে থাকতে চেষ্টা করে। যে যুক্তরাষ্ট্রকে একদমই বলা হতো আওয়ামী লীগের বিপক্ষের একটা শক্তি, তারা একদম স্পষ্টত বলছে যে সরকারের সাথে তারা একটা ভালো সম্পর্ক এখন তৈরি করতে চায়। এবং আওয়ামী লীগ সরকার যে পরিস্থিতিতে এখন আছে, সবাই মনে করে যে সবচেয়েতে স্থিতিশীল স্থির পরিস্থিতিতে তারা আছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করার মতো পরিস্থিতি এখন আসলে কোনোভাবেই তৈরি হয়নি। তারপরেও কেন আন্দোলনের কথা আপনারা ভাবেন? দুটো জিনিস এখানে একটু খেয়াল রাখতে হবে, যে আন্দোলনের পরিস্থিতি আছে কিনা, দ্বিতীয়ত আন্দোলনের সামর্থ্য আছে কিনা। পরিস্থিতিটা বিদ্যমান, এটা আমরা বলছি যে এমন কোনো ইস্যু নাই যে ইস্যু নিয়ে সরকারকে আমরা চ্যালেঞ্জ করতে পারি না, অথবা এমন কোনো ইস্যু নাই সরকার যেটাতে ব্যর্থতার পরিচয় দেয়নি। আন্দোলনের সামর্থ্য নাই কেন? সেক্ষেত্রে যদি বলি যে পুলিশ এবং প্রশাসনকে সরকার যেভাবে কাজে লাগাচ্ছে, যেটা ছিল প্রজাতন্ত্রের কর্মচারী সেটাকে যে দলীয় কর্মচারীতে রূপান্তরিত করে ফেলা হয়েছে, এবং কখনো কখনো নিজের দলের কর্মীদের বিরুদ্ধেও তাদেরকে ব্যবহার করা হচ্ছে, সেটা জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনেও আমরা দেখছি। ফলে এই দুটো প্রতিষ্ঠান, প্রশাসন এবং পুলিশ, দুটো কিন্তু জনগণের প্রতি তাদের যে দায় সেটা ভুলে গেছে এবং জনগণের আস্থাটাও তারা হারিয়েছে। সব মিলিয়ে দেশে কিন্তু একটা ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে। এই সময় বিদেশিদের সহায়তা তাদের খুব দরকার। সেই সহায়তাটা কত রকমের সহায়তা হতে পারে। পাশের দেশ আমার পাশে আছে, দূরের দেশও আমার পাশে আছে, এইরকম করে মানুষের মধ্যে একটা যেমন জায়গা তৈরি করতে চায়, কর্মীদেরকেও তেমনি একটা ভরসা দিতে চায়। এখন লু আসার পরে আমি আগের আলোচনাটা বাদ দিই, এবারেও দেখুন ওবায়দুল কাদের বললেন লুকে নিয়ে এত মাতামাতি করার কিছু নাই, কিন্তু মাতামাতি করলেন কিন্তু তাদের মন্ত্রীরাই, এবং তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাওয়াত খাওয়ালেন, তাদের মন্ত্রীরা হাস্যোজ্জ্বল মুখে ছবি দিলেন, এবং তিনিও আবার বলে গেলেন অতীতের যা কিছু হয়েছে ভাই ভুলে যাই, আসেন হাত ধরাধরি করে চলি। কারণ লু তো এসেছিল তার সুনির্দিষ্ট এজেন্ডা দিয়ে। একটা দুর্বল সরকার, যে সরকার জনগণের আস্থাটা তার প্রতি কম, তাকে চাপ দিয়ে আদায় করা যায় বেশি। যে কারণে দেখুন এজেন্ডাগুলো কী ছিল, এজেন্ডা ছিল বিনিয়োগ, এজেন্ডা ছিল বাণিজ্য, এজেন্ডা ছিল সামরিক, এবং এজেন্ডা ছিল ভূ রাজনৈতিক, এবং তার সঙ্গে এজেন্ডা ছিল আমাদের এখানে দেশের ওই রাজনৈতিক পরিস্থিতিটা। তো এখন আমরা দেখলাম বঙ্গোপসাগরের 12টা গ্যাস ক্ষেত্র যারা লিজ নেওয়ার জন্য, ইজারা নেওয়ার জন্য দরপত্র দিলেন, 5টা কোম্পানি, সবগুলোই আমেরিকান। তার মানে ওদের মধ্যেই ওরা ভাগাভাগি করে নেবে। এখন তো আমাদের দেশের গ্যাস আমরা আমেরিকান কোম্পানির কাছ থেকে দেশি গ্যাস কিনি, বিবিআনার গ্যাস ক্ষেত্র, দেশের গ্যাস আমেরিকান কোম্পানির কাছ থেকে বিদেশি দামে কিনি। এরপর সমুদ্রের গ্যাসও আমরা বিদেশিদের কাছ থেকে কিনবো, নামটা হবে দেশের গ্যাস, বিক্রি করবে বিদেশিরা, এটা যাবে, এই চুক্তিটা তারা করে ফেলবেন। তারপর আমাদের সমুদ্র দেখুন, পৃথিবীতে বলা হয় সমুদ্রের পাশে আছে সেই দেশগুলো নানা কারণে উন্নত হয়, একটা ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য, সামুদ্রিক সম্পদ আহরণের জন্য। পৃথিবীতে 4টা দেশ আছে যারা সমুদ্র থাকা সত্ত্বেও দরিদ্র, সে 4টা দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। 1 নম্বর হচ্ছে সোমালিয়া, সমুদ্র থেকেও দরিদ্র; ইয়েমেন সমুদ্র থেকেও দরিদ্র; পাকিস্তান সমুদ্র থেকেও দরিদ্র; এবং বাংলাদেশ সমুদ্র থেকেও দরিদ্র। কারণ এই সমুদ্রের উপর আমাদের নিয়ন্ত্রণটা নাই। এখন তো পত্রিকা আবার দেখছি আমাদের আকাশের উপরে আমাদের নিয়ন্ত্রণ নাই, আমাদের আকাশ সীমাটাও পুরো ভাড়া দেয় ভারত। এর উপর দিয়ে বিমান গেলে সেই ভাড়া নাকি নানাভাবে ভারতীয়দেরকে করতে হয়। রাডার, আমরা নিজস্ব রাডার এখন পর্যন্ত স্থাপন করতে পারছি না, ফলে ভারতীয় রাডারের ব্যবহার করে ওরা এখান থেকে বেনিফিটটা নেয়। ফলে আমার সমুদ্র আমার হাতে নাই, আমার আকাশ সীমা আমার হাতে নাই। ফলে এই জায়গায় চীনের সঙ্গে বাণিজ্য যেহেতু বাড়ছে বাংলাদেশের, চীনের সঙ্গে বাণিজ্য প্রায় $25 বিলিয়ন, ভারতের সঙ্গে বাণিজ্য 14 থেকে 16 বিলিয়ন ডলারের, আমেরিকার সঙ্গে বাণিজ্য আমাদের $10 বিলিয়ন, তার মধ্যে $8.5 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি। একক বৃহত্তম অ্যাপারেল এক্সপোর্টিং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সেটা আমেরিকাতে করে। আমেরিকা এটাকে একটু কাজে লাগাতে চায়, চীনকে কন্টেইন করতে চায়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে আমাদের তিস্তার পানি নিয়ে আমরা কতদিন ধরে কথা বলছি,
কোনো আওয়াজ নেই। আমাদের একটা তিস্তা ব্যারেজ আছে, তো ব্যারেজ করে কী হবে ভারত যদি পানি না দেয়? এরপরে একটা প্রকল্প আসলো কি যে তিস্তা নিয়ে মহাপরিকল্পনা হবে, তিস্তা নদীকে একটু ছোট করে ফেলা হবে। আমরা আমাদের দিকে অবশ্য আমাদের বাসদের পক্ষ থেকে তিস্তা মার্চ করে বলেছিলাম 5 কিলোমিটার নদীকে ছোট করে 1 কিলোমিটারে নিয়ে আসলে তার পরিণতিটা ভালো হবে না, ফলে এটা নিয়ে আরও ভালো করে ভাবতে হবে। কিন্তু যেহেতু চীন এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছে, ভারত কিন্তু লাভ দিয়ে এসে পড়েছে যে আমরাও করতে চাই। তাহলে সব মিলিয়ে দেখুন এখানে চীনকে কন্টেইন করার আমেরিকান ইচ্ছা আছে, আর ভারতকে পাশে রেখে বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ব্যাপার আছে। পাশে মায়ানমার, সেখানকার সম্পদের উপরে কর্তৃত্ব কার? ডাইও কোম্পানিকে দিয়ে মায়ানমার গ্যাস তোলে, নিয়ে যায় কে চীন। ফলে আমাদের সমুদ্র সীমার গ্যাস ক্ষেত্র যদি আমেরিকার হাতে থাকে, ভবিষ্যতে এটাকেও একটা নিয়ন্ত্রণে রাখার ভবিষ্যতে চেষ্টা করবে। সব মিলিয়ে আমেরিকা এসেছে তাদের স্বার্থে। তোয়াজ করছে কারা? তোয়াজ করছে সরকার, আর অপেক্ষায় আছে বিএনপি। তো ফলে এইটা দেখুন আমেরিকার ওরা কিন্তু মুচকি মুচকি হাসে যে আমরা বলেছিলাম অতীতের সব ভুলে যান, তার মানে আগে যা বলেছি ভুলে যান। এখন কিভাবে সুবিধাটা নেওয়া যায়, তো সুবিধাটা কার হবে? কারো হবে ক্ষমতায় থাকার সুবিধা, কারো হবে লুটপাট করার সুবিধা। আমেরিকারা লুণ্ঠন করতে চায়, আর ক্ষমতাসীনরা বললে তুমি একটু আমার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে থাকো, আমার মাথায় একটু হাতটা রেখো, তাহলে আমি একটু সাহস পাবো। ফলে এই যে একটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হওয়া উচিত ছিল মর্যাদাপূর্ণ, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক হওয়া ছিল বন্ধুত্বপূর্ণ, এখন রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কটা প্রায় অধীনতামূলক সম্পর্ক হয়ে যাচ্ছে। আর জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটা কিন্তু যে কারণেই থাক, যদি সুসম্পর্কটা তৈরি হয়, আমার প্রশ্নটার উত্তর আমি পাইনি যে তাতে আন্দোলন কি খুব বেশি কার্যকর হবে? আন্দোলন তো করতে হবে আমার নিজের স্বার্থে। আমার দেশে গ্যাসের দাম বাড়লে সেটা তো আমার দেশের জনগণকে আন্দোলন করতে হবে। আমার দেশে গ্যাস ক্ষেত্র ইজারা দিলে তার বিরুদ্ধে কথা তো আমাদেরকে বলতে হবে, সেটা আমেরিকা এসে করে দিয়ে যাবে না। বাংলাদেশে যারা মনে করে যে বিদেশের কেউ এদেশের আন্দোলনটা মানে শক্তিশালী করে দেবে, তারা কিন্তু একটু ভুল করবেন। তারা কখনো কখনো ক্ষমতার গুটি পরিবর্তন করতে পারে। দাওয়ার বোর্ডে যেমন একটা ঘর থেকে আর একটা ঘরে সরিয়ে দেয়, ওইটুকু কাজ তারা হয়তো করতে পারবেন, কিন্তু জনগণের মুভমেন্টকে তারা সবসময় ভয় পায়। তারা মুভমেন্টকে বাদ দিয়ে ষড়যন্ত্রের পথটাকে প্রশ্রয় দেবেন। সাদাত হোসেন সেলিম, যে প্রশ্নটা আপনারা করছেন যে আপনারা সবাইকে নিয়েই আসলে আন্দোলনের মধ্যে আসতে চান এবং আপনাদের কাছে পরিকল্পনা চাওয়া হয়েছে, এই আন্দোলনের গতিপথ কেমন হবে বা পরিকল্পনাটা কেমন হবে, আপনারা 2-1 দিন পরে হয়তো সেটা জমা দেবেন। কিন্তু আপনারা যতটুকু আমরা জানি এই পর্যন্ত যাদের সাথে কথা হয়েছে যে ঈদুল আজহার পর এক ধরনের আন্দোলনের দিকে আপনারা সবাই মিলে যেতে চান, মানে অনেকেই আপনারা শরীকরা একসাথে বলেছেন। সেই আন্দোলনটা আসলে কী ধরনের আন্দোলন, মানে কী প্রেক্ষিতে এবং কোন লক্ষ্যে? এখন কি নতুন কোনো লক্ষ্য থাকবে কিনা? না, রাজনৈতিক দলের আন্দোলন তো সবসময় জনগণের স্বার্থেই আন্দোলন, এবং জনগণের স্বার্থ আর সংরক্ষিত হচ্ছে না বিদায়ী আন্দোলনের কথা আসছে। আমরা বিগত নির্বাচনে দেখেছি যে যেটাকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না, একটা তামাশাপূর্ণ নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচনের নামে একটা ভণ্ডামি হয়েছে। এবং এবার দেখুন আপনার উপজেলা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, সেখানে একেবারে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়ে যাচ্ছে, এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলার অথবা নির্বাচনে অংশগ্রহণ করার পর অথবা নির্বাচনে অংশগ্রহণ করে মানে ন্যূনতমভাবে মাঠে দাঁড়ানোর সুযোগে তারা পাচ্ছে না। তো এই অবস্থায় আওয়ামী লীগ সম্পূর্ণ একদিকে, আর সারা রাজনৈতিক দল এবং জনগণ একদিকে। এখন জনগণের যে স্বার্থ যে লঙ্ঘিত হচ্ছে, ধরুন এই যে বাজারের ব্যবস্থাপনাটার কথা আমরা বারবার বলছি, আমরা এই যে আশেপাশে যে দেশগুলো আছে এই দেশগুলোতে আমরা সকাল বিকাল বাজারের অবস্থা এভাবে দেখি না। আজকে গত 1 সপ্তাহের মধ্যে দিয়ে সমস্ত কিছুর দাম হঠাৎ করে আবারও বেড়ে গেছে, মানে 1 সপ্তাহের মধ্যে দিয়ে সব কিছুর দাম আবার বেড়ে গেল। ডলারের দাম বাড়ার সাথে সাথে এখানে আপনার কক মুরগির দামের বাড়ার কি মানে সম্পর্ক সেটা বুঝি না, তেলাপিয়া মাছের দাম বাড়ার কি সম্পর্ক, অথবা যে গরিবের পাঙ্গাস মাছ বাড়ার, এগুলো আমরা কার থেকে শুনি? সাধারণ মানুষের সাথে কথা বলি, আমরা আমাদের বাসার বুয়াদের সাথে কথা বলি, দারোয়ান ড্রাইভারদের সাথে কথা বলি, রিক্সাওয়ালাদের সাথে কথা বলি, এবং তাদের আত্মনাটটা শুনতে পাই যে মানে দুর্মূল্যের কষাঘাতে একটা সুশাসনের অভাবে মানুষ যে কষ্টটা পাচ্ছে, এর বিরুদ্ধে তো আমরা সোচ্চার হতেই হবে। এবং আমরা মনে করি যে আপনার দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক, দেশের রিজার্ভ সংকটের মধ্যে আছে, আপনার অর্থ মানে সীমাহীন অর্থ পাচার করা হয়েছে, এবং চিহ্নিত দুর্নীতিবাজদের ব্যাপারে পত্রপত্রিকায় বিশাল বিশাল প্রতিবেদন আসার পরও ন্যূনতমভাবে কোনো রকম সরকারের এটাকে আপনার গ্রাহ্য করছে না। সুতরাং মানুষ তো একদম মুখিয়ে আছে। এখন আন্দোলনে জনগণ কতটা সম্পৃক্ত হবে, আমরা জনগণের কতটা সম্পৃক্ত করতে পারবো, সরকার কতটা দমন নীতি চালিয়ে এই আন্দোলনকে দমন করবে, এগুলোর উপর নির্ভর করবে। সেটা আপনাদের মাঠের আন্দোলন, রাজপথের আন্দোলন হবে কিনা? জি, এটা অবশ্যই রাজপথের আন্দোলন ছাড়া তো আমরা শুধুমাত্র টকশোর আন্দোলন করে তো আর আমরা এই সরকারকে এক ধরনের বিএনপির একটু ধীরে চলো নীতি বা
একটু শান্তিপূর্ণ সমাবেশের দিকে কর্মসূচির দিকে তারা যায়, যেমন লিফলেট বিতরণ বা সবার সাথে লিয়াজু করা বা সবার সাথে কথা বলা, এই ধরনের নানা কিছু আন্দোলনের অংশ হিসেবে তারা মনে করেন ওই ধরনের আন্দোলন হবে কিনা? বিএনপি নির্বাচনের আগে গত 1 বছর যে আন্দোলনটা করেছে, বিভিন্ন উপজেলা ইউনিয়ন হতে আরম্ভ করে বিভাগীয় সমাবেশ, মহাসমাবেশ, প্রতিটা আন্দোলন বিএনপি শান্তিপূর্ণভাবে করেছে। যে 28শে অক্টোবরে যে আন্দোলনটা, আপনারা ইতিমধ্যেই প্রত্যেকে আমরা জেনে গেছি যে 28শে অক্টোবরে আন্দোলনটাকে দমানোর জন্য পূর্বাচলের 3 থেকে 4 দিন আগে পুলিশ যেভাবে মহড়া দিয়েছে, পুরো একটা এরিয়া তারা সাজিয়েছে। এটা বাংলাদেশ ব্যাংক, এটা পল্টন, এটা প্রধান বিচারপতির বাসা, আপনার এটা বিএনপির মঞ্চ, এটা আপনার পুরনো পল্টন, আপনার এটা আপনার ফকিরাপুল, এইভাবে সাজিয়ে তারা যে মুহুর্মুহু গোলা বারুদ খরচ করে তারা যে আন্দোলনটা দমানোর জন্য তারা যে মহড়া দিয়েছে, এটা এখনও স্পষ্ট বেরিয়েছে। সেই আন্দোলনটাকে 28 তারিখ আন্দোলনটাকে আপনার বিএনপির একটা শান্তিপূর্ণ সমাবেশটাকে ভঙ্গুর করে দিয়ে সরকার একটানে নির্বাচন করে ফেললো, এবং সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে নাই, এবং সরকার নির্বাচন নামে একটা তামাশা করেছে। দেখুন, একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ কতটা দেউলিয়া হলে নিজেরা নিজেদের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করায়। একটা আওয়ামী লীগের একজন প্রার্থী, সে 20,000 টাকা দিয়ে মনোনয়নপত্র ক্রয় করেছে এবং সে আন্ডারটেকিং দিয়েছে সরকার যাকে মনোনয়ন দেবে, দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষে থাকবো। এইটার পরবর্তীকালে আবার তাকেও বিরোধিতাতে নামতে হয়েছে, অর্থাৎ নিজের দল নিজের দলের বিরোধিতা করতে হয়েছে, এবং সেটার ক্ষত এখনও শুকাতে পারে নাই বলে তারা কিন্তু উপজেলাতে তাদের সেই মার্কাটা দিতে পারে নাই, এবং উপজেলায় তারা তাদের প্রার্থী দিতে পারে নাই। উপজেলাতে এক একটা উপজেলায় আওয়ামী লীগ 3, 4, 5 ভাগে বিভক্ত হয়ে আছে। এই যে দৌড়মূল্য যে কষাঘাতে যে মানুষ কষ্ট পাচ্ছে, এখানে কি সাধারণ আওয়ামী লীগ যারা করে তারা কষ্ট পাচ্ছে না? তারা তো কষ্ট পাচ্ছে। লুটেরা শ্রেণী যারা দুবাইতে প্রাসাদ করেছে, যারা কানাডায় প্রাসাদ করেছে, যারা যেসব অর্থনীতি লুণ্ঠন করেছে, তারা ছাড়া তো প্রত্যেকটা মানুষ কষ্টই আছে। আমরা সেই কষ্ট লাগানোর জন্য আন্দোলন নিশ্চয়ই, এবং কষ্টে হঠাৎ করে মানুষ পড়ে নাই, ধাপে ধাপে পড়েছে, দিনের পর দিন হয়তো এটা জমে জমে এই জায়গায় এসছে। আমরা যখন বিএনপিকে আন্দোলন করতে দেখেছি বা আপনাদের শরীরদের আন্দোলন করতে দেখেছি, তখন আন্দোলনের একটা জিনিসের মধ্যেই আপনারা আটকে যান, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন চাই। দ্বিতীয় আন্দোলনের মধ্যে যায় একটা হচ্ছে তারেক রহমান বা খালেদা জিয়ার মুক্তি চাই। এইটার সাথে জনগণ আসলেও সম্পৃক্ত হবে? আপনারা বলেন যে জনগণের জন্য আপনারা লড়বেন, কিন্তু জনগণের যেসব সংকটের কথা আপনারা বলেন, মাঠে সেই জায়গাটা আমরা দেখি না, সেগুলো উচ্চারিত হয় না। সরকারের কথাটা এখন তো আমরা নিজেরা বলছি না, এখন তত্ত্বাবধায়ক সরকারের কথাটা ফজল হোসেন বাদশাহ স্বীকার করছেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন, অসীম কুমার উকিল স্বীকার করছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন, আপনার ওই আব্দুল সোবান গোলাপও কিন্তু বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন। আওয়ামী লীগ যারা পরাজিত হয়েছেন তারাও বলেছেন যে প্রশাসন একটা পক্ষ এখন আন্দোলনের মূল কারণটা আপনার কি, তত্ত্বাবধায়ক সরকার নাকি জনগণের দুর্ভোগ কমানো? না, আমরা তো একটা নির্বাচনকালীন একটা সরকার, একটা কি স্বাধীনতার 50 বছর পরও আমরা নির্বাচনকালীন একটা ব্যবস্থাপনা করতে পারিনি, সেটাও আমাদের মূল দাবি আছে। পাশাপাশি এই যে আপনাকে একটা উদাহরণ দিই, সিরাজগঞ্জ থেকে একটা গরু কোরবানির পশু চট্টগ্রাম, সিরাজগঞ্জ এটার দাম 1 লাখ টাকা হয়, চট্টগ্রামে সেটা হবে 2.5 লাখ টাকা। কী কারণে? পথে সরকারি দলের সরকারি বাহিনীর চাঁদাবাজি করতে করতে। এবং আমি গতবার পশুর হাটে গিয়ে নিজের চোখে দেখেছি যে পশু বিক্রি করার পরে স্থানীয় আপনার সরকারি দলের আপনার চামচাদেরকে, নেতাকর্মীদেরকে টাকা দিতে হচ্ছে। তো এইভাবে যে একটা সুশাসনের অভাবে মানুষ যে কষ্ট পাচ্ছে, আপনার 10 টাকা কৃষক যেটা 10 টাকা পায় না, সেটা আপনি ভোক্তা হিসেবে আপনারা মনে করেন সরকার পরিবর্তন হলে এই সংকটগুলো চলে যাবে বা কমে যাবে? দীর্ঘমেয়াদী আপনার শাসন ব্যবস্থার কারণে একটা দুর্নীতিবাজদের একটা আখড়ায় পরিণত হয়েছে, এবং তারা দুর্নীতিবাজদের একটা পৃষ্ঠপোষকতায় পরিণত হয়েছে। আমরা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি সরকার পরিবর্তন হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে। ফজলে হোসেন বাদশা, যে কথাটা নিয়ে তারা এসেছিলেন, যে আপনিও বলছিলেন যে আমি তাদের সাথে একমত, যে জনগণের জন্য লড়া বা জনগণের কষ্টগুলো লাঘব করার জন্য আমরা আন্দোলন করব। এখানে অবশ্যই জনগণের পক্ষে তো থাকতে হবে। মানুষের স্বার্থে যদি আমরা কাজ না করি তাহলে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হব। এখন একটা কথা এসছে নির্বাচনের কথা, তো সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপির সবচেয়ে বড় ভুল কৌশল দীর্ঘ সময়ে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে নির্বাচন থেকে দূরে থাকা, এবং শেষ পর্যন্ত এই যে উপজেলা নির্বাচনেও নিজেদের কর্মীদেরকে দল থেকে বহিষ্কার করা হলো যে নির্বাচন করতে তারা যাচ্ছে বলে। আমার মনে হয় যে নির্বাচনী ব্যবস্থার ভিতরে থেকেই
নির্বাচনী ব্যবস্থাকে আরও সুষ্ঠু এবং জনগণের কাছে গ্রহণযোগ্যভাবে গড়ে তোলার ক্ষেত্রে আন্দোলন করতে হবে এবং নির্বাচনী ব্যবস্থার ভিতরে না থাকলে সেটা করা যাবে না। যেমন আমি বলতে পারি যে বর্তমানে যে নির্বাচনী ব্যবস্থার করুণ অবস্থা দাঁড়িয়েছে, সেটা এখন দেখা যাচ্ছে যে এই উপজেলা নির্বাচনের পর নির্বাচন পরবর্তী সহিংসতায় কিন্তু কম লোক মারা যাচ্ছে না, এটা হলো বাস্তবতা। ফলে নির্বাচনী ব্যবস্থাকেই কিন্তু পুনর্গঠন করা দরকার। এটা গত সংসদ নির্বাচনের ক্ষেত্রেও দেখা গেছে, এখন উপজেলা নির্বাচনের ক্ষেত্রে করার জন্য তো আলোচনা দরকার, সেটা করার জন্য কি আন্দোলন দরকার আছে? এটার জন্য আলোচনাও দরকার এবং প্রয়োজনে যদি আন্দোলনের প্রয়োজন হয় তো আন্দোলন করতে হবে। আমরা তো এক সময় সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছি। নিশ্চয়ই, তার মানে আন্দোলনটা আসলে সরকার পরিবর্তন বা নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের জন্য এই আন্দোলনটা বেশি সবার কাছ থেকে সেদিকেই যাচ্ছে। কিন্তু এই যে জনগণ যে মাঝখানে একটা জায়গা আছে, সবাই বলছেন জনগণের কষ্টটাই আপনারা লাঘব করতে চান, এই আন্দোলনের মধ্যে জনগণ তাহলে কোন জায়গায় থাকবে? সবটুকু মিলেই জনগণের স্বার্থ। যে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের স্বার্থের বিষয় হয়ে থাকে, যেমন নির্বাচনও জনগণের স্বার্থের সাথে সংশ্লিষ্ট একটা ব্যাপার, অতএব একটার সঙ্গে আর একটাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো অবকাশ নেই। আমি মনে করি যে রাজনৈতিক দল নির্বাচন করবে, সে রাজনৈতিক দল জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে প্রশ্নে জনগণের পাশে দাঁড়াবে, দুটোই করতে পারে। কিন্তু আসলেও 15-16 বছর পর কোনো সরকার পরিবর্তিত হলে যা কিছু এখন জনগণের সংকট দেখা দিয়েছে, নতুন সরকার সেই সংকট সমাধানে কতটা আমাদের দেশের জন্য সফল হবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তার উত্তর আছে কিনা অতিথিদের কাছে বিরতির পর ফিরব। অনেক ধন্যবাদ দর্শক, আমরা শেষ মুহূর্তে আছি এবং ছোট সময় নিয়ে আছি। রাজিকুজ্জামান রতন, দুটো বিষয়, একটা হচ্ছে জনগণের স্বার্থ আর নির্বাচন চাই, সেটা একে অন্যের সাথে পরিপূরক থাকলেও এই মুহূর্তে আসলে এই তত্ত্বাবধায়ক সরকার চাই বা নির্বাচনকালীন সরকার চাই, সরকার ব্যবস্থার পরিবর্তন চাই, এই ইস্যু জনগণ খাবে কিনা? দুটো জিনিস খেয়াল করে দেখবেন আপনারা, যে নির্বাচনের সঙ্গে জনগণের প্রত্যক্ষ সম্পর্ক কি, নির্বাচনের সঙ্গে জনগণের সম্পর্ক জনগণ একটা জবাবদিহি দেখতে চায়। আচ্ছা, দেখতে চাই যেটা পরোক্ষ, সেটা তার গায়ে প্রতিদিন এসে লাগে না, গায়ে পড়ে। এখন তারা বোঝে, কিরকম বোঝে? চাঁদাবাজির কারণে জিনিসের দামটা বাড়ে, বেপরোয়া সরকারের ডিসিশনের কারণে জিনিসের দাম বাড়ে। একটা নির্বাচন থাকলে, সুষ্ঠু নির্বাচন থাকলে এইরকম যা খুশি তা করতে পারতো। যে সরকার আসবে সে করবে না, আপনার মনে হয়? যদি একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বিরোধী দল থাকে, সে সংসদে বিরোধিতা করবে, রাস্তায় বিরোধিতা করবে, তাহলে একটা নির্বাচনের, সে যে নির্বাচনের ভয় পায়, আগামী নির্বাচনে আমি এই ধরনের কাজ করলে আর নির্বাচিত হব না, ফলে এখান থেকে জনগণকে কিছুটা সে কেয়ার করবে। এখন তো একটা জনগণকে কেয়ার না করার একটা মানসিকতা তৈরি হচ্ছে। জনগণ মনে করে নির্বাচনে এখানে একটা গুরুত্ব আছে। 2 নম্বর হচ্ছে পলিসির ব্যাপার। যে বাচ্চা ভাই একটা কথা বলেছেন যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে থেকেই নির্বাচন করে ইয়েতে আসতে হবে, কিন্তু দেখুন বাংলাদেশের ইতিহাস তা বলে না। 88 সালে এরশাদের নির্বাচনকে একদম ডিফাই করেই কিন্তু সেই দিন গণ আন্দোলনটাকে দাঁড় করাতে হয়েছিল। 96 সালে বিএনপির নির্বাচনটাকে প্রত্যাখ্যান করেই কিন্তু একটা নির্বাচনী ব্যবস্থাকে নিয়ে আসতে হয়েছিল। এখনও গত 15 বছর ধরে নির্বাচন ব্যবস্থার যে হাল দাঁড় করিয়েছে, এটাকে এর মধ্যে থেকে এখান থেকে আর ভালো কিছু আদায় করা যাবে না। তার মানে ওই ব্যবস্থার সংস্কার করে আসলে এটার পরিবর্তন সম্ভব না, এটাকে প্রতিহত করতেই হবে। তা না হলে ধরুন দলের মধ্যে শৃঙ্খলা এবং সৌজন্য দুটো নষ্ট হয়েছে, আর্থিক বিষয়টা এমনভাবে যুক্ত হয়েছে যে রাজনীতির নামে ক্ষমতাসীন দলের রাজনীতি এবং দুর্নীতি এটা একাকার হয়ে গিয়েছে। এই দুটোর হাত থেকে যদি ভবিষ্যতের রাজনীতিকে বাঁচাতে হয়, তাহলে এই নির্বাচনী ব্যবস্থাকে পাল্টাতেই হবে। সাদাত হোসেন সেলিম, আসলে মনে করেন যে এই 16 বছরের সরকারকে বাদ দিয়ে দিলে সব সংকট সমাধান হয়ে যাবে? না, এটা তো আমরা শুধু রাজনীতিবিদরা মনে করি না, এটা সাধারণ জনগণ এখন মনে করে যে এই সরকার এক নাগারে থাকতে থাকতে এবং তারা এখন শুধুমাত্র লুট এবং দুর্নীতি ছাড়া তাদের মধ্যে আর অন্য কোনো এজেন্ডা নাই। জনগণ কি বলছে না বলছে এবং জনগণ এবং তাদের দলের মধ্যে দিয়েও কোনো নিয়ম শৃঙ্খলা এই মুহূর্তে নাই। উপজেলা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে। সুতরাং এই দল দিয়ে অথবা এই দলের সরকারকে দিয়ে আর জনগণের কোনো মঙ্গল হবে, কল্যাণ হবে, সুশাসন হবে, দুর্নীতিমুক্ত হবে, এটা আমরা বিশ্বাস করি না। যে কারণে আমরা মনে করি যে গত 15 বছর যাবত তো কেউ ভোটই দিতে পারে না। নতুন প্রজন্ম তো ভোট কি জিনিস তারা জানেই না।
উপজেলা নির্বাচনের প্রথম পর্বে একদম সর্বনিম্ন ভোট পড়েছে ইতিহাসের মধ্যে। আপনার দেখেন ভারতের মধ্যে নির্বাচন হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে, সেখানে 64-66% নির্বাচনে অংশগ্রহণ করার পরও তারা অত্যন্ত চিন্তিত যে মানে সেটা 70% অ্যাক্সিড করতেছে না কেন। কিন্তু এখন তো এখানে আপনার সংখ্যালঘুদের একটা শাসন চলছে। আপনার আপনার উপজেলা নির্বাচনে ভোটাররাই তো যাচ্ছে না, তো পুরো ব্যবস্থাপনা থেকেই মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে, ভোটাররা মুখ ঘুরিয়ে নিয়েছে, জনগণ মুখ ঘুরিয়ে নিয়েছে। সেখান থেকে একদম আমূল পরিবর্তন যদি আমরা করতে না পারি ভোট ব্যবস্থাপনার, তাহলে আসলে আর আমরা অদূর ভবিষ্যতে আর ভোট বাংলাদেশে হবে এটা বিশ্বাস করতে এখন আমাদের ফজলে হোসেন বাদশা, যে পরিস্থিতি আসলে আপনারাও কি একই রকম চান নাকি? তারা একদম নাকচ করে দিয়েছে যে সংস্কার চান না তারা কোনো, তারা একেবারেই চান যে নির্বাচনকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই দেশে নির্বাচন। রতন ভাই একটা কথা বলেছেন যে 88 সালের নির্বাচনকে প্রতিহত করা। আর একটা কথা বলেছেন যে পরবর্তীকালে 96 যেটা 15 ফেব্রুয়ারি নির্বাচন ছিল, এবং এই দুটো নির্বাচনকে প্রতিহত করার প্রশ্নে কিন্তু একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য ছিল। এবং আমি মনে করি যে এই যে নির্বাচনে যে জনগণের অংশগ্রহণ যে ক্রমাগতভাবে কমে আসছে, এটা নিশ্চয়ই গণতন্ত্রের জন্য ইতিবাচক কোনো ইঙ্গিত না। তো যদি তাই হয় তাহলে পারে রাজনৈতিক দলগুলোর উচিত হবে যে এই ব্যবস্থা পরিবর্তনের জন্য, একটা ইতিবাচক পরিবর্তনের জন্য, আর জনজীবনের যে সংকটগুলো কথা আমরা উল্লেখ করলাম সেগুলো ধরে জনগণকে আগে ঐক্যবদ্ধ করা, এবং জনগণকে ঐক্যবদ্ধ না করে এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হয়ে পুরো ব্যাপারটার পরিবর্তন করতে পারবে না। অতএব সেই লক্ষ্যে কাজ করা উচিত বলে আমি মনে করি। মানে এই দুটো কাজ আগে করে তারপর আন্দোলন, কারণ রাজনৈতিক দলগুলোকে যদি একত্র না করা যায় এবং জনগণকে যদি একাত্ম না করা যায়। যেমন 80-র দশকে আমাদেরকে পুলিশের মার খেতে হয়েছে, তারপরে জেল খাটতে হয়েছে, বেরিয়ে এসে আন্দোলন করতে হয়েছে, এবং সব আন্দোলনে এমন করেই সফল হয়েছে। কাজেই কোনো কিছুর ভয়ে নিশ্চয়ই আন্দোলন থেমে থাকেনি। কাজেই নতুন করে সব দল ভাবছে একসাথে আন্দোলনে নামার। আমরাও দেখতে চাই নিশ্চয়ই সেই আন্দোলনটা কোন পক্ষে, জনগণের পক্ষে নাকি আসলে নির্বাচনের দিকে যাচ্ছে। থাকবেন রাজকাহনের সাথে।